এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ওই, সালামকে ধরতেই হবে আজকে। জি ম্যাম, কিন্তু কোন দিকে গেছে খুঁজেই তো পাচ্ছি না। তোরা ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখতেছি। ওরা অনেকক্ষণ ধরে জঙ্গলের ভেতরে খুঁজতে থাকে, কিন্তু তাও পায়নি। এবার কাকে খুঁজছিল, কেন খুঁজছিল, তা আপনারা গল্পের সামনের দিকে জানতে পারবেন 1 ঘন্টা পরে। আকাশ, শহরে একদল নতুন বাহিনী এসেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? জানি, তবে বেশি কিছু না। ওদের সম্পর্কে তুমি খোঁজ নাও। সে না হয় নিলাম, তুমি তাহলে এখন আসো। কিন্তু একটা কথা, কি কথা? ইদানিং কিছু পুলিশ অফিসার আমাকে ফলো করতেছে। ওরা কি জানে না তুমি কে? মনে তো হয় জানে না, জানলে তো এরকমটা করতো না। আচ্ছা, তাহলে ওদের পরিচয় দিয়ে দাও। এখন না, যখন সময় হবে তখনই আমি জানাবো। তবে একটা কথা তোমাকে জানানোর ছিল। কি কথা? তুমি একে বাহিনীর নাম শুনেছো? একে বাহিনীর নাম শুনে আকাশ একটু অবাক হয়। কেন অবাক হয় তা আপনারা পরেও জানতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে। তবে যখন জানতে পারবেন তখন হয়তো একটু বেশি অবাক হবেন। আপাতত দেখি কি হতে চলেছে। কি ব্যাপার, চুপ কেন? তুমি নিশ্চয়ই সবই জানো, কেননা তোমার তো কোনো কিছু অজানা থাকারও কথা না। আমি যতদূর জানি ওটা একটা মাফিয়া বাহিনী। আমিও ওই রকমটাই শুনে এসেছি। কিন্তু আশ্চর্য একটা বিষয় আছে, কি সেটা? একে বাহিনী কখনো কারো কোনো ক্ষতি করে না। আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী ওই সেলের আন্ডারে প্রায় 150 জন লোক কাজ করে। দেশের বিভিন্ন জায়গার ওর নেটওয়ার্ক আছে। এর বাইরে চাঁদাবাজি থেকে শুরু করে অস্ত্রও আমদানি করে। সেগুলো করে নিজের জন্য, আর ওর লোকদের সাথে জনগণের জন্য। জনগণের জন্য তো পুলিশ আছে। কিন্তু পুলিশ তো বুঝতে পারছে না, তাছাড়াও সাধারণ জনগণের কোনো ক্ষতি করছে না। কিন্তু ওর ভয়ে তো সব মাফিয়া ভয়ে আছে। সেটা তো পাবেই। পুলিশ আর বাকিরা যদি নিজেদের কাজটা ঠিকমতো করে নিত, তাহলে ওকে এরকমটা করতে হতো না। তার মানে তুমি বলতে চাইছো একে যা করতেছে ঠিক করতেছে? জি স্যার, যদি মাফিয়া পুলিশ বা অন্য বাহিনীকে ভয় পেত তাহলে একে এরকমটা করতে হতো না। তুমি যখন বলতেছো তখন আমি ব্যাপারটা মাথায় রাখলাম, তবে তুমি একটু সাবধানে থাকিও। কেন স্যার, আমার আবার কি হবে? আমার কাছে খবর আছে তোমার উপরে অ্যাটাক হতে পারে। কি বলেন স্যার? ঠিক বলেছি আমি। যেখানে আমার সব খবর রাখি সেখানে আমার উপরে অ্যাটাক হবে, এই খবরটা আমি জানতাম না। এটাও কিনা সম্ভব? তাও সাবধানে থাকিও। ঠিক আছে স্যার, আসি তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। বাসায় আকাশের কেউ নেই, এক কথায় ও একাই থাকে। এসে শুয়ে পড়ে, তখনই আবিরের কল। কোথায় তুই? আছি তো বাসায়, কিছু বলবি? একবার আস্তানায় আসতে পারবেন? কিছু কি হয়েছে? আমাদের একটা আস্তানায় হামলা হয়েছে, কিছু লোকও মারা গিয়েছে। সব কিছু জানি আমি। কি করে জানেন? ওখানে আমি ছিলাম। কি বলেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি, ওখানে এখন পুলিশ আছে, সেজন্য ওখানের সাথে থাকা সব কিছু সরিয়ে নেয়। আমাদের লোকজন কিন্তু ঠিক আছে, সে নিয়ে টেনশন করতে হবে না। আপনার খেয়াল রাখবেন তাহলে। তোমরা তাহলে খবর নাও কারা এই খোঁজ দিয়েছে। আচ্ছা, নিচ্ছি আমি। এখন হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আকাশ এক এক জায়গায় এক এক রকম কেন। আসলে এই গল্পের অনেক কাহিনী আপনারা সামনেই জানতে পারবেন, কেননা সবেমাত্র গল্পটা শুরু হয়েছে। এরপর যত জানবেন, যত শুনবেন, ততই জানতে পারবেন। এদিকে রাতে বিশ্রাম নেওয়ার পরে সকালবেলায় আসে পুলিশ স্টেশনে। ওখানে ইরা নিজেই ছিল ওই থানার দায়িত্বে। আকাশকে দেখে, আপনি কে? এভাবে অনুমতি না নিয়ে ভিতরে আসলেন কেন? বাইরে তো কোনো সাইনবোর্ড লেখা নেই। সব জায়গায় যে সব কিছু লেখা থাকতে হবে এমনটা কোনো কথা নেই। কিন্তু যেখানে যা লেখার কথা সেখানে তো তার লেখার দরকার আছে। আমার থানায় এসে আমাকে কথা শোনাচ্ছিস? বেশি বক বক করলে তোকে এক্ষুনি থানায় ভরে দিব। আমি তো এমনিতেই থানায় আছি। থানায় বলতে জেলের কথা বলছি। তাছাড়া তুই কে রে, হ্যাঁ, যে আমার এত ভুল ধরিস? আমি তো এসেছি। কি জন্য এসেছিস তাড়াতাড়ি করে বল। আমার মোবাইল হারিয়ে গেছে। এই সামান্য একটা কাজের জন্য তুই আমার কাছে কেন আসতে গেলি? বাইরে তো কনস্টেবল আছে, তাকে এসে বল। তাকে পাইনি বলেই তো আপনার কাছে আসা। ওই, মতলব তো ভালো না। আমি খারাপ কি বললাম? তুই কি এখান থেকে যাবি? আমার ফোন। দিচ্ছি তোর ফোন।
এ বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আকাশের দিকে আসতে থাকে। তখনই ইরা ওর পায়ের সাথে হোঁচট খেয়ে আকাশের উপর এসে পড়ে। এতে ওদের 4 ঠোঁট এক হয়ে যায়। সেই সুযোগ আকাশ কোনো মতে হাত ছাড়া করেনি। 1 মিনিট পরে ইরাকে ছেড়ে দিল। ইরা তো রেগে একাকার। তোর সাহস তো কম না, তুই আমাকে। দেখুন, আপনি আমার উপরে এসে পড়েছেন, আমি কিন্তু পড়িনি। কিন্তু তুই আমাকে কিস কেন করলি? আপনার টুট এসে আমার টুটের উপরে পড়লো, আর বাকিটা আমার টুটে করে নিয়েছে। এতে আমার কি দোষ বলুন? সব দোষ তোর। তোকে তো আমি। দেখুন, এবার পরে গেলে কিন্তু বাসরও হয়ে যেতে পারে। লুচু ছেলে কোথাকার। আপনার মতো মেয়ে যদি পাশে থাকে, কিছুটা লুচু তো হতেই পারে। তুই বের হবি নাকি তোকে মেরে এখন হাড় গোড় ভাঙবো? যাচ্ছি তো, এতে রেগে যাচ্ছেন কেন? তাছাড়া কিউট আর সুন্দরী মেয়েদের রাগলে কিন্তু কিউট লাগে না। বাহ, ভালোই তো ফ্লার্টিং করতে পারেন। আমি সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় কখনো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখ, আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে বের হ তুই। এবার কিন্তু কিউটনেস অনেক বেড়েছে, সাথে আরো সুন্দর লাগছে। কনস্টেবল, কনস্টেবল। এবার আর বসে না থেকে ইরার এমন রাগ দেখে আকাশও বের হয়ে যায়। তবে আকাশ এসেছিল অন্য একটা কাছে, যা আপনারা এখন না জানলেও আপাতত চলবে। শুধু গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবে। থানা থেকে বের হয়ে একটা এলাকায় আসে। ওখানে আসার একটাই কারণ, সে কারণটা হলো তথ্য জোগাড় করা। সেজন্য এরকম একটা এলাকায় আসা। এখানে সে লোকজনের সাথে কথা বলতে থাকে। আঙ্কেল, গত রাতের ব্যাপারে কোনো তথ্য কি বলতে পারবেন? বাবা, আমি তো তখন ঘুমিয়েছিলাম, সেই জন্য বলতে পারবো না। ওনার কথায় ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছে। সেজন্য ওনাকে কোনো প্রশ্ন করেনি। কিছুক্ষণ পর লোকটা ওনার বাসায় যায়। ওনার পেছনে সেখানে আসে, এসে দরজার আড়ালে লুকিয়ে থাকে। লোকটা কি বলে তা শোনার জন্য। কিছুক্ষণ পরে লোকটার বউ আসে। শুনলাম কেউ নাকি তোমাকে জিজ্ঞেস করেছিল রাখার ব্যাপারে। একটা ছেলে এসেছিল। তা তুমি ওনাদের সবটা বলে দাওনি? আমি কি পাগল নাকি যে গতকাল রাতের মানুষ মারার কাহিনী বলতে যাব? ভুলে কাউকে কিছু বলতে যেও না। রাকার লোক কিন্তু অনেকবার বলেছে যেন আমরা কাউকে কিছু না বলি। যদি বলে দেই তাহলে তো বুঝতেই পারছো আমাদের আর রক্ষে থাকবে না। রাকা তো বলেছে কাল রাতে আবার আসবে। না জানি কাল কাকে মেরে ফেলে, আমার তো ভয় হচ্ছে অনেক। ভয় পেও না, ও তো 20-25 বছরের ছেলেদের মারতেছে। তারপরেও তুমি একটু সাবধানে থাকিও। ঠিক আছে, থাকবো। এইদিকে এখন আকাশের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার না হলেও কালকে এসে পরিষ্কার করে নেবে পুরো ব্যাপারটা। সেজন্য ওখান থেকে চলে আসে অফিসে। কি ব্যাপার, তুমি এই সময় অফিসে কেন? তাহলে কি চলে যাব? আরে আমি কি তা বলেছি নাকি? তাহলে কি বললেন? আমি বলতে চেয়েছি সে যাক গিয়ে, তুমি আমাকে এইটা বলো, তুমি হঠাৎ এই সময়? কাল রাতে একটা জায়গায় যাব আমি, সেজন্য আমার সাথে 5 জন লোক আর সাথে স্পাই ক্যামেরা থাকবে। কিন্তু তুমি যাবে কোথায়? কাল বিকেলে বলবো, আপনি আপাতত 5 জনের ব্যবস্থা করুন। ঠিক আছে, হয়ে যাবে কাজ। একটু পরে চলে আসে ওখান থেকে আবিরের কাছে। এসে এবার এই দিকটা সামলাতে থাকে। অন্যদিকে ইরা থানায় বসে আছে। তখন ওর মা কল দেয়। হ্যাঁ আম্মু, বলো। একটু বাসায় আসতে পারবি? তোমরা কি আবার ছেলে দেখছো আমার জন্য? আরে ছেলে দেখিনি। তাহলে কি হয়েছে বলবে তো? তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, ডক্টর দেখাতে হবে। তুই আসার সময় ডক্টর নিয়ে আয়। আচ্ছা, আমি আসতেছি তাড়াতাড়ি করে। ইরা ডক্টর নিয়ে বাসায় আসে। ডক্টর ওনার ট্রিটমেন্ট করতে থাকে। ট্রিটমেন্ট করা হলে আমার মনে হয় রোগটা ওনার মনের মধ্যে গেঁথে গেছে, সেজন্য ওনার এই রোগটা ওনাকে ঠিক করতে হবে। আমি আপাতত ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, উনি 8-9 ঘন্টার মতো ঘুমাবে, তারপর ওনার থেকে জেনে নেবেন। ধন্যবাদ ডক্টর আঙ্কেল। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মা, তুমি বাসার কাছেই থাকো, আমি রাতে এসে দেখি কি করা যায়। আচ্ছা, সাবধানে যাস। ডক্টরকে ওনার চেম্বারে পৌঁছে দিয়ে থানার দিকে যেতে থাকে। তখনই আবার একটা গাড়ির সাথে ধাক্কা লাগে ইরার গাড়ির। তার উপর সরকারি গাড়ি, বুঝতেই তো পারছেন কি হতে পারে। সেজন্য গাড়ি থেকে বের হয়ে, ওই শালা, চোখে কি কম দেখিস? এইদিকে সামনে গাড়ি থেকে আকাশ বের হয়। তখন এ কি তুই? এই যে ম্যাডাম, আমি আপনার কোন জন্মের শালা লাগে? হ্যাঁ, একটু বলবেন কি আমাকে? তার আগে এটা বল, তুই গাড়ি চালাতে পারিস না? তাহলে কেন আসিস চালাতে? এই যে ম্যাডাম, চশমাটা একটু খুলবেন কি? ওই চশমা খুলবো কি খুলবো না তা কি এখন তোকে বলতে হবে?
চশমা না খুলে বুঝবেন কি করে? কি বুঝবো কি করে? কারণ আপনি যে রং সাইড দিয়ে এসেছেন তা দেখতে হলে তো চশমাটা খুলতে হবে। এবার ইরা একটু অবাক হয়ে চশমা খুলে চারদিকে তাকায়। তখন বুঝতে পারে দোষটা আসলে ওরই। সেজন্য কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। পুলিশ হয়েছেন বলে যা খুশি তা বলে যাবেন, এরকমটা তো ঠিক না ম্যাডাম। সে যাক গিয়ে, আমার তার আছে, অন্য একদিন গল্প করব। ভালো থাকবেন। তোর সাথে গল্প করতে আমার ঠেকা পড়েছে তো। একটা সময় দেখবেন আমার সাথে কথা বলার জন্য বেকুল হয়ে পড়বেন। যা তো এখান থেকে, যত সব। এরপর দুজন দুই দিকে। আকাশ এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা থানায় এসে কাজ শেষ করে রাতে বাসায় আসে। তখন ওর বাবার জ্ঞান ফিরে এসেছে। সে যেন ফ্রেশ হয়ে এসে ওর বাবার কাছে বসে। আচ্ছা বলো তো, এটা তোমার কেমন রোগ? তোকে বিয়ে যেদিন দিতে পারবো ওই দিন হয়তো আমার এই রোগ ভালো হবে। আবারও সে একই কথা, ভালো লাগে না শুনতে। সবেমাত্র 1টা বছর হলো চাকরিতে জয়েন করেছি, এরই মধ্যে তোমরা শুরু করে দিলে। তুই বড় হয়েছিস বলেই তো আমাদের চিন্তা হয়। যখন সময় হবে আমি নিজেই বলে দিব। যদি এর ভিতরে কাউকে আমার পছন্দ হয় তাহলে তার কথা তোমাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন খাবার খেয়ে ঘুমাতে যা, তাড়াতাড়ি করে। বাবা কি খাবে? তোর বাবাকে খাইয়ে দিয়েছি। এখন চলো, আমাকে দিবে। ইরাও খেয়ে দিয়ে ঘুম দেয়। পরের দিন যে যার মতো কাজে চলে যায়। অন্যদিকে দুপুরের পরে আকাশ আসে অফিসে। আকাশ, তুমি বের হবে কখন? এই তো সন্ধ্যের পরেই আমরা বের হব। আমি তোমার টিম তৈরি করে রেখেছি। এটা একটা ভালো কাজ করেছেন, তা ওদের সামনে ডাকুন একবার। এই তোমরা সামনে আসো। কথাটা বলাতে 5 জন অফিসার আকাশের সামনে এসে দাঁড়ায়। স্যার তোমাদের কাজের ব্যাপারে কিছু কি বলে দিয়েছেন? উনি বলেছে যাওয়ার জন্য, এবার বাকি ডিটেলস বলেছে আপনি বলবেন। একটা কাজ করো, আগে তোমাদের গেট আপ চেঞ্জ করে লুঙ্গি আর একটা শার্ট পরে নাও। কিন্তু স্যার ওইগুলো কোথায় পাবো? জানি এমনই কিছু বলবে, সেজন্য আমি নিয়ে এসেছি। এগুলো পরবে, বুঝতে পেরেছো? সেজন্য এখন পরে আসো একবার। 10 মিনিট পর সবাই লুঙ্গি আর শার্ট পরে আসে। সাথে শার্টের বোতামের মধ্যে স্পাই ক্যামেরা। স্যার সবকিছু ঠিক আছে তো? একদম পারফেক্ট। কিন্তু কিন্তু কি স্যার? তোমরা পিস্তল রাখবে কোথায়? ওটা তো স্যার বলতে পারবো না। আকাশ ওদের দুটা জায়গায় দেখিয়ে দেয় কিভাবে পিস্তলগুলো রাখবে, সাথে ওদের কি কি করতে হবে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, চিন্তা করবেন না, হয়ে যাবে। তবে সত্যি মানতে হবে আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। আমরা সন্ধ্যায় বের হব, সেজন্য তৈরি হয়ে দেখো। সন্ধেরা ওরা বের হয়ে ওই এলাকায় আসে। ওখানে এসে দেখে কিছু লোক একটা জায়গার দিকে যেতে থাকে। সেজন্য ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করে, আঙ্কেল ওইদিকে কোথায় যাচ্ছেন? তোমরা কারা? তাছাড়া তোমরা ওই দিকে যেও না। ওইদিকে কেন যাবে না? যদি যাও রাকা তোমাদের মেরে ফেলবে, সেজন্য যেও না। সবকিছু তো বুঝেছি, তাহলে চাচা আপনি এখন যেতে পারেন। এইদিকে আকাশ ও টিনের পাখিদের গ্রামে থাকা লোকদের সাথে মিশে যেতে বলে। সাথে আকাশের কথা মতো অ্যাকশন নেওয়ার জন্য বলে। গ্রামে প্রায় 100 জন লোক একটা বট গাছের নিচে বসে আছে, কিন্তু রাকার এখনো আসার কোনো নাম নেই। সেজন্য, স্যার এইভাবে কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ পর্যন্ত রাকা না আসবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার সে আসবে কখন? ও যখনই আসার আসুক, তবে এখানে জনগণের মধ্যে তোমরা মিশে যাবে, তাহলে বুঝতে পারবে। ওকে স্যার। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই জায়গায় 3টা গাড়ি এসে নামে। ওখানে একে একে 15 জন লোক নামে। সবার শেষে রাকা নামে। রাকাকে দেখে আকাশের পরিচিত মনে হচ্ছে, সেজন্য, এই শালাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। আর একটু ভালো করে দেখলে হয়তো আমি বেশি মনে করতে পারবো। সেজন্য আরো কাছে যেতে থাকে। এদিকে রাকা ওই বট গাছের নিচে বসে পড়ে। সবাই মোটামুটি ভয় আছে, সেজন্য সবাই চুপচাপ হয়ে আছে। নাম আমার রাকা, উল্টো পাল্টা ডায়লগ আমার পছন্দ না, সেই জন্য যা বলার স্পষ্ট করে বলে ফেলি। জি বলুন স্যার। তোমরা অনেকে বুঝতে পারছো না কেন আমি 20 থেকে 25 বছরের ছেলেদের নিয়ে মেরে ফেলি। ওদের মধ্যে তো আমারই ছেলে ছিল একজন। আমার লোকজন কম, তার উপর আমার প্রভাব বিস্তার করতে হবে, সেই জন্য তোমাদের এইখান থেকে ছেলেদের আমার চলে আসার জন্য বলা যায়, কিন্তু ওরা তো কেউ রাজি হচ্ছে না, সেই জন্য আমার এরকমটা করা। সে যাকে সেসব কথা। আমার লোকদের হিসেব অনুযায়ী সেখানে আরো 20 জনের মতো যুবক থাকার কথা। প্লিজ স্যার, আমাদের গ্রামের ছেলেদের যদি এইভাবে নিয়ে যান বা মেরে ফেলেন, তাহলে তো
গ্রামে আর কেউই থাকবে না? যে আমার কোনো কাজে আসবে না তাকে আমি অন্য কোনো কাজে কেন রাখবো বলো? বস, এখন আমাদের কি করতে হবে বলুন। গ্রামে যত লোক আছে তাদের নিয়ে চলো। যে আমার হয়ে কাজ করতে চাইবে না তাকে মেরে ফেলে দিব। রাকার লোক ওখানে আকাশ সহ বাকি 5 অফিসার কেউ নিয়ে আসে, সাথে আরও কিছু যুবকেও। ওদের নিয়ে চলে আসে ওর আস্তানে। আস্তানা দেখে আকাশের এবার মনে পড়লো, তবে সে ঘটনা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ওখানে নিয়ে আসার পরে এদের আগে ঘুমানোর ব্যবস্থা করো। কিন্তু বস, তারপর? ঘুমানোর আগে এদের খাবার খাইয়ে নাও, বাকিটা সকালে বলবো। রাকা তো চলে যায়। ওর লোকেরা রাতে খাবার দিয়েছে, কিন্তু আকাশ তো খায় না, সাথে বাকি অফিসারদের কেউ খেতে দেয়নি। খাবারে কিছু মেশানো থাকতে পারে, সেজন্য খাবার খাবে না তোমরা। এই ভিডিওগুলো কি করব? আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি, উনি বাকিটা করে নেবে। এখন কালকের পরিস্থিতি বলে দিবে কি করতে হবে। তবে কাল হয়তো মারামারি করা লাগতে পারে, সেজন্য তোমরা প্রস্তুত হয়ে দেখো। ওকে স্যার। সকালবেলায় ওদের সবাইকে দাঁড় করানো হয়। তারপর একে একে জিজ্ঞেস করা হয় কে কে রাকার হয়ে কাজ করবে। এগুলো জিজ্ঞেস করতে থাকে। অনেক ছেলে রাজি হয়েছে। যারা রাজি হয়েছে তাদের একটা পাশে এনে রাখা হয়, অন্যদিকে যারা রাজি হয়নি তাদের একটা খাঁচায় ঢুকিয়ে রাখা হয়। এদের আবারও ভালো করে জিজ্ঞেস করে নেই। যদি রাজি না হয় তাহলে ওদের মেরে ফেলে লাশগুলো ওদের গ্রামের মধ্যে ফেলে দিবি। বুঝতে পেরেছিস? জি বস। লোকগুলো অনেক রকমের ভয় দেখাতে থাকে। এতে অনেকে রাজি হয়ে যায়, অন্যদিকে রাকা এবার আকাশের দিকে তাকায়। তোর চেহারাটা আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছে। কে তুই বলতো? আমার একটু পরিচয় জেনেই তোর চেহারা এই হাল হয়েছে। তাহলে ভেবে দেখ, যদি পুরো পরিচয় তুই জানিস তাহলে তোর কি অবস্থা হবে। কথাটা শুনে রাকা 10টা পিছনে এসে দেয়ালের সাথে আঘাত পায়। রাকা তো বিশ্বাসই করতে পারছে না, 2 বছর আগে যার সাথে মারামারি করে রাকার এই অবস্থা হয়েছে, আজকে সেই লোকটাই আকাশের সামনে দাঁড়িয়ে আছে। তুই তাহলে সেই ব্যক্তি? এখনো তোর মধ্যে দেখি সে বটে আছে। ওই দিন তোর সাথে অনেক লোক ছিল, কিন্তু আজকে তুই একা আছিস। কোনোভাবেই তো পালাতে পারবি না। তোকে কে বললো আমি পালাবো? পালাবি তো তুই। এতগুলো লোক আর তুই একা। উল্টো এখন তো তোর ভয় পাওয়ারই কথা। ভয়কে জয় করে এসেছি এই আকাশ, সেজন্য আমাকে ভয় দেখাতে আসিস না। বাহ, সেম ডায়লগ এখনো দিচ্ছিস? যেখানে মানুষটি আগের মতো আছে সেখানে ডায়লগ আর চেঞ্জ হবে কি করে? দেখ, সময় নিয়ে হাতে। তোর মালপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হ। যদি না যাই এখান থেকে? আগের বার বেঁচে গিয়েছিস, এবার আর বাঁচবি না। এবার যে তোকে মরতে হবে। দেখা যাক তাহলে। ওকে মার ভালো করে, একেবারে প্রাণী মেরে ফেলোকে। লোকজন আকাশকে মারার জন্য আসে। তখন বাকি অফিসারদের ইশারা করলে ওরা বন্দুক বের করে গুলি করতে থাকে। একে একে রাকার অনেক লোককেই মেরে ফেলা হয়। এইদিকে রাকা পালাতে যাবে, তখনই ওদের ধরে ফেলা হয়। আরে পালাবি কোথায় তুই? আমাকে ছেড়ে দে ভাই, আমি আর কখনো এই কাজ করব না। আচ্ছা, তোকে ছেড়ে দেবো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে, তাহলে তোকে ছেড়ে দেব। জি বলেন, কি প্রশ্ন? এই পর্যন্ত কতজন লোককে মেরেছিস তা আমাকে বলবি। এরা ছাড়া তোর অন্য কোনো আস্তানা আছে কিনা সেটাও আমাকে বলবি, এবং তোর উপরে বসের নামটা আমাকে বল, তাহলে তোকে ছেড়ে দেব। বলছি সবই বলছি আমি। এবার রাকা এক এক করে সবার ডিটেলস বলতে থাকে, যা আকাশ ক্যামেরায় বন্দি করে রাখে। সব কিছু তো বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। কিন্তু আরেকটা কথা, তুই এখনো আমাকে বলিস নাই। কি কথা? তোর অর্থ সম্পদগুলো কোথায় আছে সেগুলো বললি না তো। আমার কাছে তেমন কোনো সম্পদ নেই, এখন ওরা টাকা আমাকে পাঠায়। অফিসার, ওকে নিয়ে যাও। আপনি না বলেছেন আমাকে ছেড়ে দিবেন? ছেড়ে তো দিচ্ছি, তবে জেলের ভিতরে। এমনটা কিন্তু কথা ছিল না। এমনভাবে কথাটা বললি মনে হচ্ছে আমি তোর সাথে চুক্তি করেছি। তাছাড়া আমি তোকে ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু কোথায় ছেড়ে দেবো তা তো বলিনি। তোকে জেলের ভিতরে ছেড়ে দেবো, বুঝতে পেরেছিস? এত বড় ধোঁকা! তুই নিজেই তো এতগুলো দিন লোকজনকে ধোঁকা দিয়ে এসেছিস। যেদিন আমি জেল থেকে বের হব সেদিন তোকে বোঝাবো ওই রাকাকে চিনিস। তোমরা কি ওর বয়ান শোনার জন্য রেখে দিয়েছো নাকি? তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলো। এদিকে রাকাকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 2টা বেজে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো। আপনারা কারা? একে এভাবে ধরে এনেছেন কেন? অফিসার একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। আশা করি আর পরিচয় দিতে হবে না। জি স্যার, লাগবে না। বলুন কি করতে পারি?
একে আপাতত লকআপে রেখে দিন, কাল দুপুরে এসে ওকে নিয়ে যাব। আপনারা তো সাথে করেও আপনাদের অফিসে নিয়ে যেতে পারেন। এত রাত পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে না, তাছাড়া ওকে রেখে দিন, কালকে এসে ওকে নিয়ে যাব। ঠিক আছে স্যার। ওরা চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে ইরা যখন থানায় আসে তখন অপরাধীকে দেখে জিজ্ঞেস করতে থাকে। তখন পুলিশ অফিসার বলতে থাকে, তা ওনারা আসবে কখন? কিছু কি বলেছে? বললো তো দুপুরে আসবে, কিন্তু এই শালা তো রাতে এত চিৎকার করছিল, সেজন্য বাধ্য হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। ভালো করেছো। এখন চলো তাহলে, আমাদের একটা কেসের ব্যাপারে বের হতে হবে। কিন্তু ম্যাম, ওনারা যদি এর মধ্যে চলে আসে? বাকিরা তো আছে। এইদিকে অফিসার নিয়ে বের হয়েছে। অন্যদিকে 3টার দিকে অফিসার আসে রাকাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে দেখে পুলিশ স্টেশন অনেকটা লন্ডভন্ড করে রাখা হয়েছে। ভেতরে সে দেখে জেল ভাঙা, অনেক পুলিশ আহত হয়েছে। এইসব কি করে হলো? সকালে মেয়ে মেশি একটা কেসের ব্যাপারে স্যারকে নিয়ে যাই। ওনারা যাওয়ার পরে রাকা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই কি এরকমটা করলো? ঘুম থেকে ওঠার পর ওকে পানি দেওয়া হলো। তখনই একজন হাবিলদারের বন্দুক নিয়ে এখান থেকে বের হয়ে যায়। আমরা আটকানোর চেষ্টা করি, তখনই আমাদের উপর হামলা হয়। তোমার অফিসারকে কি খবর দিয়েছো? ওনারা 10 মিনিটের ভিতর চলে আসবে। 15 মিনিট পরে ইরা আর অফিসার আসে ওখানে। এসে এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করতে থাকে। ওরাও বলতে থাকে সবটা শোনার পরে, আমারই ভুল হয়েছে। আপনার ভুলের জন্য রাকা পালিয়ে গেল। সত্যি আমি দুঃখিত অনেক। দেখুন, আপনার উপরে এখন আমরা মামলা করব। হয় আপনি রাকাকে ধরে আনবেন, নয়তো আপনার চাকরি তো যাবেই, সাথে আপনারও জেল হতে পারে। আপনারা কি বলতে চাচ্ছেন? রাকাকে আমি ইচ্ছে করে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছি? আমাদের তো তাই মনে হচ্ছে। এখন আপনাকে আমরা এনকোয়ারির জন্য আমাদের সাথে নিয়ে যাব। প্লিজ এমনটা করবেন না, এতে আমার কেরিয়ার যে নষ্ট হয়ে যাবে। আমার কিছু করার নেই, আপনাকে যেতেই হবে আমাদের সাথে। স্যার, বিশ্বাস করুন, ম্যাম এরকমটা করতে পারে না। উনি কি করতে পারে আর না করতে পারে তা আমাদের বুঝতে হবে না। নিয়ে আসো ওনাকে। অফিসার ইরাকে নিয়ে বের হতে যাবে, ওখানে আকাশ চলে আসে। অফিসার কিছু বলতে যাবে, তা নাকি ওনাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? অফিসার সবটা বলতে থাকে। আসলে থানার এরকম অবস্থা দেখে ওরা আকাশকে জানায়, সেজন্য এখানে আসা। ওখানে সবটা শোনার পর, বুঝতে পেরেছি, আপনারা আসুন। কিন্তু উনি? ওনাকে নিতে হবে না, আমার বিশ্বাস এই কাজে উনি জড়িত না। কিন্তু তারপরেও বললাম তো ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু রাকা? সিসিটিভি আর খোঁজ নিতে থাকো। এই কথা শুনে অফিসার খোঁজ নিতে চলে যায়। ইরাকে ছেড়ে দেওয়াতে ইরার মুখে অনেক হাসি ফোটে। কে তুমি বলো তো? আমি তো এসেছি মোবাইলে খোঁজ নিতে। মানে ঠিক বুঝলাম না। গতকাল যে এসে মোবাইল হারানোর রিপোর্ট করতে এসেছি। কিন্তু ওরা আপনার কোথায়, আমাকে কেন ছেড়ে দিল? তা ওদেরকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা যাই হোক, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আপনাকে। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার জন্য আমার কেরিয়ার নষ্ট হতে হতে বেঁচে গেল, নয়তো আমাকে যে কতকাল জেলে থাকতে হতো আল্লাহ জানে। যা কিছু হয়েছে তা মাঝে মাঝে ভালোর জন্য হয়। দেখেন, বলুন এই উপকারের বিনিময়ে আপনি কি চান আমার কাছ থেকে? যা চাইবো তা দিতে পারবেন তো? দিব, কথা দিলাম। ভেবে বলুন, পরে কিন্তু না করতে পারবেন না। আমি 100% ভেবে বলছি, যা চাইবেন তাই দিব। আমি চাই আপনাকে বিয়ে করতে। কি বলছেন এসব? ভুল কি বলেছি? দেখুন, কথা দিয়েছি বলে আপনি এরকম আবদার তো করতেই পারেন না। আচ্ছা একটা কথা বলুন, আমি কি দেখতে খারাপ নাকি অন্য কোনো সমস্যা? দেখুন, আপনি দেখতে অনেক ভালো, কিন্তু আমাকে ঠিকমতো জানেন না। আমিও আপনার ব্যাপারে ঠিকমতো জানি না। হুট করে এভাবে বললে তো বিয়ে করা যায় না। ব্যাপারটা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে ব্যাপারটা আরো সহজ করে দিচ্ছি। সেটা কিরকম? এই ধরুন, আমরা দুজনের প্রথমে প্রেম করব। এতে করে একজন আরেকজনের সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, ভালো লাগা খারাপ লাগা এই দিকগুলো বুঝতে পারবো। কিন্তু আমি তো সময়ও পাই না। থানা আর বাইরে দৌড়াদৌড়ি করতে করতে সময় পার হয়ে যায় আমার। কোনো ব্যাপার না, আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো। এতে পাবলিক কি বলবে? বলবেন আমি আপনার ইনফর্মার, তাহলে তো এত কিছু আর লোকে ভাববে না। আপনার মাথায় এত বুদ্ধি কি করে আসে বুঝি না। তবে আইডিয়া খারাপ না, কিন্তু আমি ভালো না খারাপ তা না জেনে আমি চোখের দিকে তাকালেই অনেক কিছু বুঝতে পারি। তার মানে তুমি বিয়ে করেই ছাড়বে? আমি কিন্তু মোটেও জোর করছি না।
এতক্ষণ ধরে এগুলো কি ছিল তাহলে? সহজ হিসাব যদি ধরি, তুমি তো বিয়ে করবে না সরাসরি, সেজন্য আমাকে জানার জন্য তোমাকে সময় দিলাম। এই সময়ে আমার সম্পর্কে সবকিছু জানতে পারবে। সেটা তো জানতে পারবই, কিন্তু তুমি ভালো বা খারাপ হও, বিয়ে তো করতেই হবে। তাহলে আর জেনে কি করব? আমার সাথে মেলামেশা করার পরে যদি তোমার মনে হয় আমি খারাপ, তাহলে তাহলে কি? আমাকে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ভেবে বলছো তো? ভেবে বলেছি। তবে আমাকে বিয়ে না করার মতো তোমাকে কারণ দেখাতে হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন বলো, থানার ভিতরে রাখাকে রাখা হয়, কিন্তু তুমি আর ইন্সপেক্টর যাওয়ার পর রাখা বের হলো কি করে? একজন হাবিলদার নাকি ভিতরে ঢুকে তারপর ওর মাথায় বন্দুক ধরে, এখান থেকে বের হয়ে যায়। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? একটা জায়গায় মার্ডার হয় অনেকগুলো, সেখানে গিয়েছি। ঠিকানা কি ছিল? ইরা যখন ঠিকানা বলে তখন মনে পড়ে রাকার কথা, কেননা ওরা সবাই রাকারই লোক ছিল। তাহলে তো ইরা সত্যি কাজে গিয়েছে সবটা বোঝার পরে। চিন্তা করো না, আমি থাকতে তোমার চাকরি কখনো যাবে না, নাই তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আমি আনতে দেব। আচ্ছা, তোমার এখানে আসার মূল কারণটা তো বললে না? ওই যে মোবাইলের জন্য এসেছি। কিন্তু ওই রাকাকে এখন খুঁজে বের করব কি করে? এটা ওরাই খুঁজে নেবে। এরই মধ্যে ইরার মা কল দিয়ে বসে, ওনার সাথে কথা বলে। আমাকে একবার বাসে যেতে হবে। হঠাৎ বাসায় কেন? সবাই ঠিক আছে তো? বাবা অনেক দিন ধরে অসুস্থ, ডক্টর এনে দেখায়, কিন্তু আজকে বেশি অসুস্থ, মনে হচ্ছে হসপিটালে নিতে হবে। আমি তাহলে এখন যাই, তুমি তাহলে বাসায় যাও এখন। আমিও আসি তোমার সাথে। হসপিটালে নেওয়া লাগলে তো আমাকেও আসতে হবে। আচ্ছা চলো তাহলে। ইরার সাথে ওর বাসায় আসে, এসে ওর বাবাকে নিয়ে হসপিটালে আসে। ওখানে অপারেশন করতে হবে, ডক্টর এসে জানায় ওনার হার্টে রিং বসাতে হবে। তাহলে দেরি করছেন কেন? তাহলে 7 লক্ষ টাকা জমা করে দিন। কিন্তু এতগুলো টাকা আমি পাবো কি করে? দেখুন, সেসব তো আমার দেখার বিষয় না। যদি ওনাকে বাঁচাতে চান তাহলে টাকাগুলো জমা দিন। কথাটা শুনে ইরা অনেক ভেঙে পড়ে, সাথে ইরার মাও কান্না করতে থাকে। তখন আকাশ ঔষধ আনতে নিচে এসেছিল। উপরে ওঠার পরে ইরা সবটা বলে। ডক্টর কোথায়? ডক্টর বলল টাকা জমা দিয়ে ওনাকে বলার জন্য, তাহলে উনি অপারেশন করবে। কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে এতগুলো টাকাও নেই। আচ্ছা আমি দেখতেছি। মোবাইল বের করে আবিরকে কল দিয়ে টাকা নিয়ে আসতে বলে। আবিরও টাকা নিয়ে হসপিটালের নিচে আসে। এনে টাকা, কিন্তু অপারেশন কার? তোকে সবটা পরে বলবো। আচ্ছা শোন, রাখা কিন্তু পালিয়ে গেছে। আমাদের লোকদের বল খেয়াল রাখার জন্য। যেখানে রাখাকে খুঁজে পাবি সেখানেই ওকে মেরে ফেলবি। ঠিক আছে, বলে দেব। এইদিকে টাকা জমা দিয়ে ডক্টরের কাছে রিসিপ্ট নিয়ে দেখায়। আমি তাহলে অপারেশনের ব্যবস্থা করতেছি, আপনারা অপেক্ষা করুন। ডক্টর তো চলে যায়। অন্যদিকে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুমি আজ 2 বার আমার জীবনে 2টা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে গেলে। তোমাকে কি বলবো, আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। ইরা, কে এই ছেলে? তোমার বের হবু জামাই। সত্যি বলছিস? দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তোমার পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। তোরা বসে কথা বল, আমি ওই দিকটা দেখি। ইরার মা যাওয়ার পর ওরা আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। এটা কি হলো? কোনটা কি হলো? কথা তো ছিল আগে তুমি আমাকে জানবে, তারপর তুমি হ্যাঁ অথবা না বলবে। বলেছিলাম তো। কিন্তু তোমার মায়ের সাথে যে... ও, তুমি বুঝবে না। 3 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। ইরার বাবা এখনো অজ্ঞান হয়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে আসে। আমাকে এখন ফিরতে হবে। আচ্ছা যাও তাহলে। কিন্তু এই পোশাকে কতক্ষণ থাকবে? এছাড়া আর কি করব বলো? তুমি আর তোমার মা এখন বাসায় যাও। বাসায় ফিরে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর এখানে আসো। আমি ততক্ষণ থাকি এখানে ওনার খেয়াল রাখার জন্য। কিন্তু তুমি একা। কিছু হবে না, চিন্তা করো না। আকাশের কথায় ওনারা দুজন বাসায় এসে খাবার খেয়ে কিছু পোশাক নিয়ে তারপর চলে আসে হসপিটালে। ওনারা আসার পরে আকাশ ওখান থেকে বের হওয়ার আগে লুকিয়ে ইরার কপালে একটা চুমু দিয়ে চলে আসে। যদিও ইরা সবটা দেখেছে, তাও কিছু বলেনি। পরের দিন সকালে ইরাকে কল দিয়ে ওর বাবার খোঁজ নিতে থাকে। দুপুরের দিকে আকাশ অফিসে আসে। আকাশ, রাকাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি ওই মেয়েকে কেন বাঁচালে? ও মেয়ের কোনো দোষ নেই। তাছাড়া আমি আজকের দিনের ভিতরে রাকাকে খুঁজে আনবো, সেজন্য আমাকে এখন যেতে হবে। এই বলে চলে আসে ওখান থেকে। এসে আবিরকে কল দেয়, কেননা আকাশের লোকেরা রাকার পিছনে ফলো করছিল। কত দূর পর্যন্ত? এই তো ওর পেছনে আছি। যেভাবেই হোক ওকে আমার জীবিত চাই, তবে এর জন্য আহত করতে হলে করবি। বুঝতে পেরেছি। 10 মিনিটের মধ্যে
রাকাকে আবির কিছুটা আহত করে ধরে নেয়, তারপর থানার কাছাকাছি এসে আকাশের হাতে তুলে দেয়। আচ্ছা শোন, আমাদের একটা আস্তানা আছে জঙ্গলের এখানে, ওখানে 1-2 দিনের মধ্যে পুলিশের হামলা হতে পারে, সেজন্য ওই জায়গা থেকে সবকিছু সরিয়ে নেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি আজকে ওদের নিয়ে যাব। ঠিক আছে, এবার যা তাহলে। একটু পরে রাকাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে, তবে ওর জ্ঞান নেই। আকাশকে আচমকা রাকার সাথে দেখার পরে, তুমি ওকে পেলে কোথায়? ওকে পেয়েছি অনেক কষ্টে। এবার এই লোকগুলোকে কল দিয়ে বলো রাকাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমার উপরে যে অভিযোগ ছিল সেটা পুরোপুরি চলে যাবে। সত্যি আকাশ, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একের পর এক আমার যেভাবে উপকার করছো, জানি না সে ঋণ কিভাবে শোধ করব। বিয়ের পরে এমনিতেই শুট করে নিতে পারবে। এখন আমি যাচ্ছি। সাবধানে যেও, খেয়াল রাখিও তোমার। বাবার জ্ঞান ফিরেছে, সময় পেলে রাতে দেখা করতে আসিও। ঠিক আছে, আসবো। ওখান থেকে বের হয়। অন্যদিকে কিছু অফিসার এসে রাকাকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে স্যার আকাশকে রাকার গ্রেফতার হওয়ার বিষয়টা জানেন। আগে ওকে হসপিটালে নিয়ে যান, একটু সুস্থ হোক, তারপর ওর থেকে বাকিদের তথ্য নিব। ওই দিকের কি খবর? কোন দিকের? একে গ্রুপের ওর একটা আস্তানা তো খুঁজে পেয়েছি আমরা। তথ্য দেওয়া শেষ, এখন ওর লোকজনের ফালা। ঠিক আছে, রাখছি স্যার। একটু পরে আকাশ ওর আস্তানায় এসে ওই জঙ্গল থেকে ওর লোকজনকে সরিয়ে নেয়। একটু পরে কিছু লোক আসে আকাশের কাছে। ওদের মধ্যে কয়েকটা মাফিয়ার মেইন লিডার এসেছে। আপনার সাথে কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের কিছু অস্ত্র লাগবে। কি ধরনের অস্ত্র? যে অস্ত্রগুলো কয়েকটা মাস আগে এনেছেন। তোমরা কিভাবে জানো? আমরা আরো অনেক কিছু জানি। অস্ত্র আনার সময় আপনার উপরে হামলা হয়েছে, তাও একটা মেয়ে সে হামলা করেছে, সেটাও আমরা জানি। বাহ, অনেক তথ্য দেখি তোমরা জানো। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? তোমরা কিভাবে জানো এই তথ্য? আমরা কিভাবে জানি মানে? এই তথ্য আমার লোকেরাও জানে না, কিন্তু তোরা জানিস। তাহলে কি খবরটা তোরা লিক করেছিস? বিশ্বাস করুন, আমরা লিক করিনি। তাহলে কে করলো লিক? তা আমরা জানি না। তাহলে এই খবরটা তোরা জানিস কি করে? আসলে আপনার উপরে যে হামলা হয়, ওটা আমাদের উপরে হামলা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পৌঁছতে লেট করি, সেজন্য সে হামলা আপনার উপরে হয়। যখন হামলা হয় তখন আমরা আশেপাশে ছিলাম, কিন্তু আমাদের কোনো অস্ত্র ছিল না বলে আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারিনি। সত্যি বলছিস তো? বিশ্বাস করুন, আমি ঠিক বলছি। ঠিক আছে, তোমাদের যা লাগবে দাম দিয়ে নিয়ে যাও। আবির ওদের যা লাগে হিসেব করে দিয়ে দাও। তবে তোরা জানিস, কোনো খারাপ কাজের জন্য এইগুলো ব্যবহার না হয়। কোনো চিন্তা করবেন না, আমরা এইগুলো নিজেদের রক্ষা করার জন্য ব্যবহার করব। তাছাড়া আমরা খারাপ কিছু করলে আপনি তো জানতে পারবেনই। সব কিছু তাহলে বুঝতে পেরেছো? আবির ওদের যা যা লাগে দিয়ে দাও। ঠিক আছে। 1 ঘন্টার ভেতরে ওদের অস্ত্র দিয়ে বেরিয়ে পড়ে। আবির তো অবাক হয় ওদের এই কথাগুলো শুনে, সাথে ওর লোকেরা। এত বড় কথা লুকিয়েছেন আমাদের থেকে? তোমরা তো মনে করো কোনো রিস্ক নেই, কিন্তু কতটা রিস্ক আছে তা শুধু আমি জানি। সেজন্য আমি তোমাদের নেই না, কারণ চাই না আমার কোনো কারণে তোমাদের প্রাণ চলে যাক। কিন্তু তুই একা নিজের জীবনটা কেন ঝুঁকিতে রাখছিস? কিছুই হবে না। যা ভালো মনে করিস। কিন্তু এই রাকার থেকে কোনো তথ্য কি জানতে পেরেছিস? কাল ওর কাছে যাব, তখন জেনে নেব। কিন্তু ওকে রেখেছিস কোন জায়গায়? ওকে যেখানে রাখার কথা ওখানে রেখেছি আমি। আচ্ছা চলি আমি। রাতে থানায় এসে ইরার কাছে আসে, তারপর ওর সাথে হসপিটাল আসে। ইরার বাবা এখন জ্ঞান ফিরেছে, সেজন্য ওর বাবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ ওখানে থাকার পরে, বাবা যখন সুস্থ হবে তখন আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেব। টাকা কেন ফেরত দিবে? তুমি এতগুলো টাকা দিলে, সে টাকা তো তোমাকে দিতেই হবে। তুমি যদি আমার বউ হতে, তাহলে কি আমি নিজের শ্বশুর শাশুড়ির জন্য কিছু খরচ করতাম না? ধরো কোনো কারণে আমি তোমাকে বিয়ে করলাম না, তাহলে তো তোমাকে টাকাগুলো ফেরত দিতে হবে। তাও আমার কোনো কিছু লাগবে না, তুমি আমার হও বা না হও, এতে আমার টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এত ভালো কেন? এরই মধ্যে আকাশ কিছু বলতে যাবে, তখনই ইরার মা চলে আসে ওখানে। ইরা, তুই বরং বাসায় ফিরে রেস্ট নে। ইরা, তুমি তাহলে বাসায় যাও, আমিও যাচ্ছি বাসার দিকে। দুজনই নিচে আসে। আকাশ আলাদা যেতে চাইবে, তখন আমার সাথে আসতে পারবে? কোথায় যেতে হবে? আমার বাসায়। কোনো প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল। কিন্তু এত রাতে আসাটা কি ঠিক হবে? তোমার কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে বলতে, ফাঁকা বাসায় যদি যা হওয়ার তখন দেখা যাবে। এখন চলো আমার সাথে। ওরা দুজনে বাসায় আসে। ইরা ওর রুমে যাওয়ার আগে আকাশকে একটা রুম দেখিয়ে দেয়। রুমে এসে ফ্রেশ হতে চলে যায়।
অন্যদিকে ইরাও জামা চেঞ্জ করে চলে আসে আকাশকে ডাকার জন্য। রুমের দরজা ফাঁকা ছিল, সেজন্য রুমে ঢুকে আকাশকে দেখি ইরা তো লজ্জায় চোখে হাত দেয়। আকাশও কোনোভাবে নিজেকে ঢেকে নেয়। রুমে ঢোকার আগে নক তো করবে। তুমি রুমের মধ্যে এইভাবে? আমাকে তো গোসল করতে হবে, সেজন্য গোসল করে নিলাম। তোয়ালে বা অন্য কিছু যে তোমাকে আনতে বলবো সেটা তো বলার সুযোগ হয়নি, সেজন্য শরীর শুকাচ্ছি। কিন্তু তুমি তো... আমি কি জানতাম নাকি তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কিছু দেখোনি তো? কি দেখিনি সেটা বলো। আমার তো সর্বনাশ হয়ে গেল। তুমি কি মেয়ে মানুষ নাকি যে দেখলে সমস্যা হবে? কোথায় লেখা আছে যে ছেলেদের দেখলে সমস্যা হবে না? কোথাও লেখা নেই। আমি রান্না করতেছি, ততক্ষণে নিজেকে শুকিয়ে নিয়ে রেডি হয়ে নিচে নেমে আসিও। ততক্ষণে আমি রান্নাটা শেষ করে নেই। এইদিকে আকাশ এই প্রথম কোনো মেয়ের সামনে এরকম পরিস্থিতির মোকাবেলা হয়েছে। 1 ঘন্টা পরে নিচে নামে, তারপর ওরা দুজনে একসাথে রাতে খাবার খেয়ে নেয়। চলো এখন ঘুমাবো। আমি তাহলে আমার রুমে যাই, তুমি তোমার রুমে যাও। তুমি আমার সাথে আমার রুমে ঘুমাবে? আমি কি ভুল কিছু শুনেছি? ঠিকই শুনেছ। আসলে একা একা আমার ভয় লাগে ঘুমাতে, তার উপর বাবা মাও বাসায় নেই। কিন্তু পরে যদি কিছু হয়ে যায় তখন আবার আমার দোষ দিতে পারবে না। কিছুই বলবো না, তাও চলো আমার সাথে। কোনো উপায় না পেয়ে ইরার সাথে এসে রুমে ঘুমায়। আপনার আবার ওদের মধ্যে কিছু হয়েছে কিনা এটা জানতে চাইবেন না, কেননা সব কথা তো সব জায়গায় বলা যায় না। বললে লেখক আর নায়িকার দুজনেরই না থাক, আপনাদের যিনি কাজ নেই, সকালে আবার গোসল করে নেয়, সেজন্য বাকিটা নাই বললাম। আমার তো সর্বনাশ হয়ে গেল। যা হওয়ার আমার হয়েছে, তোমার তো কোনো ক্ষতি হয়নি। কে বলেছে হয়নি? সে যাকে। তুমি এখন কোথায় যাবে? আমি এই তো অফিসে যাব। বাহ, তোমার আবার অফিসও আছে? এমনভাবে বলতেছ মনে হয় আমি কোনো কাজই করি না। আচ্ছা, একদিন তোমার সাথে তোমার অফিসে আসবো। আমার সাথে আসার কোনো দরকার নেই। এটা কেমন কথা? তুমি কি করো বা না করো তা তো আমার জানা দরকার। তাছাড়া তুমি কিন্তু জানো আমি একজন এসপি, তাহলে চাইলেই কিন্তু তোমার ব্যাপারে সব খোঁজ নিতে পারি। আমি চাই। কি চাও? আমি চাই তুমি নিজের মুখে আমাকে সবটা বলো, কারণ তোমার মুখ থেকে শুনলে বেশি ভালো লাগবে। আচ্ছা, সময় হলে আস্তে আস্তে তোমাকে সবটা বলবো আমি। এখন আমি আসি, তুমিও তানায় যাও। দুজন দুই দিকে চলে আসে। অফিসে এসে রাকার কাছে আসে, এসে ওকে প্রশ্ন করতে থাকে। দেখ ভাই, আমার হাতে সময় কিন্তু নেই, সেজন্য যা বলার আমাকে একটু তাড়াতাড়ি করে বল। কি বলবো? তোর বসের নাম ঠিকানা এই 2টা জিনিস বলে দিলেই হবে। যদি না বলি? দেখ, না বললে তো আহামরি তোকে জোর করব না, এমনি তো আমরা তো তথ্য পেয়েই যাব। শুধু মাঝখান থেকে তোর কি যে অবস্থা হবে তা আমরা নিজেরও জানি না। ভয় দেখাচ্ছ? ভয় দেখানো আমার কাজ, তবে এরকম ভয় দেখাই না আমি, এর চেয়ে ভয়ঙ্করভাবে ভয় দেখাই। ও তাই নাকি? তা কিরকম ভয় দেখি তো? 5 মিনিট সময় লাগবে। এই বলে রাকার 2টা হাতে 2টা কলম গেঁথে দেয়, যার যন্ত্রণা ছিল অনেকটা মারাত্মক। রাকা তো চিৎকার করে ওঠে, তাও কোনো কিছু স্বীকার করতে রাজি হচ্ছে না। তখন মরিচের গুঁড়ো এনে ওই ক্ষত জায়গায় ঢেলে দেয়। এবার রাকা তো যন্ত্রণা সহ্য করতে পারছে না, ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তাও আকাশ চুপ করে বসে থাকেনি। দেখ, আমাকে আর বাধ্য করিস না। আমি কিছুই বলবো না, ছেড়ে দে আমাকে। এবার আকাশ শরীরের বিভিন্ন জায়গায় একটা একটা করে সুই দিয়ে ফুটো করতে থাকে, সাথে সুইয়ের মাথায় মরিচের গুঁড়ো ছিল। এবার পুরো শরীরে রানার যন্ত্রণা শুরু হয়েছে। রানার চিৎকার শুনে ওখানে থাকা সবাই অবাক হতে থাকে, কিন্তু তাও রানা ওর মুখ খুলছে না। যতক্ষণ পর্যন্ত ও মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিতে থাকো। কিন্তু স্যার, ও তো মরে যাবে। বেঁচে থেকে যখন কোনো কাজে আসবে না তখন মারা যাওয়াটাই ভালো হবে। এই কথা শুনে রাকা এবার আরো চিন্তায় পড়েছে। একে একে চিৎকার করতে থাকে যন্ত্রণায়, কিন্তু তার উপর মৃত্যু, সেজন্য রাজি হয়ে যায়। আমি সব সত্যি বলবো, প্লিজ আমাকে কষ্ট দিও না আর। এবার রাকার উপর অত্যাচার কমেছে। রাকা এক এক করে সব বলতে থাকে, ওরাও রাকার যন্ত্রণাগুলো দূর করতে থাকে কেমিক্যাল দিয়ে। রাকার পুরো ঘটনা বলা শেষ, এরই মধ্যে ওর ট্রিটমেন্টও শেষ। শুধু শুধু আমাকে বাধ্য করালি এইসব করার জন্য। এগুলো করার আগে যদি সবটা বলে দিতি তাহলে তো এত কিছু আর হতো না। প্লিজ আমাকে আর যন্ত্রণা দিও না, আমি যে সহ্য করতে পারছি না। চিন্তা করিস না, তোকে এখন পুরোপুরিভাবে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেব। আশাবাদী তুই ওখান থেকে ভালো হয়ে যাবি। এই বলে ওর ফাইল রেডি করতে থাকে।
এইদিকে রাকার থেকে সব তথ্য নিয়ে ওর স্যারকে দেয়। এই নিন সব তথ্য। তাহলে এই তথ্য অনুযায়ী সবকিছু খুঁটিয়ে দেখতে থাকো। জি স্যার, কাল থেকে দেখা শুরু করব। তোমাকে একটা কথা বলবো বলে বলা হয়নি। জি স্যার, বলুন। একে সম্পর্কে তথ্য বের করো, যা যা তুমি জানো সব তথ্য বের করো। এবার আমার টার্গেট ওই একে ছেলেটা। আপনাকে তো আমি বলেছি ওই একে নিয়ে ভাবতে হবে না। তুমি জানো না ওই পুলিশ আর অন্য প্রশাসনের নাকের ওপর দিয়ে নিজের রাজকার্য করে যাচ্ছে, অথচ আমরা ওকে কোনোভাবেই ধরতে পারছি না। অত খারাপ কাজও করছে না। ওটা আমি দেখে নিব। তোমাকে যা বলা হয়েছে তুমি আপাতত তাই করো। রাখার তথ্য অনুযায়ী এগুলো কি খুঁজে দেখব? তা তো দেখতেই হবে, আগে রাখার সাবজেক্ট শেষ করি। এইদিকে সব দিকে রাকার বলা তথ্য অনুযায়ী সবটা দেখতে থাকে। সবটা দেখার পরে অনেকের নাম বেরিয়ে আসে, তবে এর মধ্যে কিছু লোক আছে যারা আকাশের থেকে অস্ত্র নিয়ে নিজেদের ক্ষমতা দেখাতো। ওদের নাম দেখে আকাশ একটু বেশি অবাক হয়, সাথে ওর স্যারও। দেখলে তো? জি স্যার, দেখেছি। এরপরও কি তুমি বলবে ওরা ভালো? হতে পারে ওরা এর থেকে অস্ত্র নিয়ে এগুলো যে খারাপ কাজ ব্যবহার করবে তা কি ওরা জানতো? আমি এত কিছু জানি না, আমি আর শেষ দেখতে চাই। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আমি যে করেই হোক ব্যবস্থা তো করবই। এইদিকে ইরার ওই দিন আবারও সময় করে ইরার বাবাকে দেখতে আসে। উনি এখন অনেকটা ভালো আছে, মোটামুটি কথা বলতে পারেন। আকাশকে দেখে উনি একটু একটু কথা বলতে থাকে। ওনার সাথে কথা বলে চলে আসে আস্তানায়। আবির, আবির, আবির কোথায় তুই? আমি একটু ব্যস্ত, 5 মিনিট পরে আসতেছি। তোকে তো আমার এখনই লাগবে। তাহলে ওয়াশরুমে চলে আয়। ও, তুই যে ওখানে বুঝতে পারবি। আচ্ছা, কাজ শেষ হলে বের হয়ে আয়, গুরুত্বপূর্ণ কথা আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। আবির বের হয়ে আসার পর ওকে নিয়ে মিটিং রুমে আসে। এত জরুরি তলব কেন? আমাদের থেকে মালপত্র নেই, এরকম সব ডিলারের নাম বল আমাকে। কিন্তু এরকম তো অনেকে আছে। আমি ওদের সবার নাম জানতে চেয়েছি। আচ্ছা, আমি লিস্ট নিয়ে আসতেছি। 10 মিনিট পর আবির লিস্ট দেয়, সেগুলো দেখতে থাকে। অন্যদিকে ইরা একের পর এক কল দিতে থাকে, কিন্তু আকাশ কল রিসিভ করছে না। সেজন্য ইরা একাই হসপিটালের দিকে চলে যায়। একটু পরে, কিছু কি হয়েছে? এদের 2 দিনের মধ্যে মেরে ফেলবি। যত তাড়াতাড়ি ওদের উপর হামলা করা যায় এর উপায় বের কর। কিন্তু হঠাৎ এরকম ডিসিশন? ওরা তো আমাদের কাস্টমার। যে কাস্টমারের জন্য নিজেদের জীবন বিপন্ন হয়ে যাবে সেরকম কাস্টমার কোনো দরকার নেই আমার। যা বলছি তা করো। এইদিকে রাত 9টা বেজে যায়। মোবাইল হাতে নিয়ে দেখে ইরা অনেকগুলো কল করেছে, সেজন্য ইরাকে কল দেয়। এতগুলো কল করেছো, কিছু কি হয়েছে? আমি হসপিটালে যাব ভেবেছিলাম, সেই জন্য তোমাকে কল দিলাম। তুমি আসবে কি না, কিন্তু তুমি তো কলই ধরনি। পরে আমি হসপিটাল এসে জানতে পারি তুমি আমার আগে এসেছো। আসলে আমার কিছু কাজ ছিল, সেজন্য আমি ওনাদের সাথে কথা বলে চলে আসি ওখান থেকে। আচ্ছা, আমি বাসায় ফিরবো কিছুক্ষণ পরে, তুমি চলে আসিও। আজকেও আসতে হবে? হবে। বাবা যতদিন হসপিটালে থাকবে ততদিন তোমাকে আসতে হবে। তুমি আবার জোর করবে না তো? বলা যায় না, জোর করলেও করতে পারি। কিন্তু আমি প্রতিদিন সকাল সকাল গোসল করতে পারবো না। বিয়ের পরে তো করতে হবে, সেজন্য আগে থেকে গোসলের অভ্যাস করে নাও। সেই জন্য কথা না বাড়িয়ে চলো, আসো তাড়াতাড়ি। কি আর করবে, কোনো উপায় না পেয়ে রওনা দেয় ইরাদের বাসার দিকে। তবে যাওয়ার সময় কিছু খাবার কিনে নেয়। আকাশও আস্তে আস্তে ইরাও পৌঁছে যায়। বাহ, ঠিক সময় এসেছো। কি ব্যাপার, হাতে ওইগুলো কি? তুমি কি একেবারে প্রস্তুতি নিয়ে আসলে মনে হয়? মাথায় কি উল্টাপাল্টা কথাবার্তা ছাড়া আর কিছুই আসে না? কেন জানি না, তুমি পাশে থাকলে কেন জানি না আমার সব কিছু ওলটপালট হয়ে যায়। এখন বলো, কি আছে এখানে? রাতের খাবার আছে, এই খাবার খেয়ে ঘুমিয়ে যাব। রাতে কষ্ট করে রান্না করতে হবে না। বাহ, তুমি দেখি কষ্ট বুঝো আমার। এখন চুপচাপ খেয়ে নাও। আচ্ছা শোনো, কাল আমার সাথে একটা কেসের ব্যাপারে যেতে হবে তোমাকে। ঠিক আছে, কখন আসতে হবে বলো, আমি চলে আসব। আমার সাথে বের হলেই হবে। আচ্ছা, তাই হবে। এরপর ওরা রাতের খাবার খেয়ে দুজনে ঘুম। সকালে গোসল করে দুজনে বের হয়ে যায় থানায় এসে, তুমি গাড়ি বের করো, আমরা একটা অপারেশন করতে যাব। তুমি পুলিশ হয়ে অপারেশন করবে কি করে? ওরা তো ডক্টরের কাজ। উফ আল্লাহ, তুমি বুঝবে না। বিজয়, তুমি গাড়ি বের করো, সাথে যা যা নেওয়ার নিয়ে নাও। ওকে ম্যাম। তা কতজন লোক নিব? 12 থেকে 15 জন নিও, তবে বুলেট কিন্তু নিতে আবার ভুলে যেও না। একটা ভুল তো আর বারবার হবে না। না হলেই ভালো। 20 মিনিট পরে ওরা বের হয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গল দেখে আকাশের পরিচিত মনে হচ্ছে। তুমি এসেছো অপরাধী ধরতে,
কিন্তু আমাকে কেন নিয়ে আসলে? হায় আল্লাহ, আমি ভুলেই গিয়েছিলাম তোমার কথা। তুমি তাহলে গাড়িতে থাকো, কিন্তু তুমি? ভেতরে যাব, তুমি কিন্তু গাড়ি থেকে বের হবে না। ঠিক আছে, আমি বের হব না। একটু পরে ওরা তো চলে যায়। এইদিকে 15 মিনিট পরে আকাশও গাড়ি থেকে বের হয়ে ওদের পেছনে আসতে থাকে, কেননা আকাশ জানে ওরা কোথায় যেতে পারে। সেজন্য ওইদিকে এসে দেখে ইরা সহ বাকি পুলিশদের কিছু লোক বন্দি করে রেখেছে। এটা কি হলো? এরা তো আমার লোক না, তাহলে এরা কাদের লোক? আচ্ছা, আবিরকে একটা কল দেই। সেজন্য আবিরকে কল দিয়ে সবটা ক্লিয়ার হয়েছে। এবার আর কোনো চিন্তা নেই আকাশের, লুকিয়ে আছে আর সুযোগের অপেক্ষা করছে। অন্যদিকে এদের কি মেরে ফেলবো নাকি এখানেই বন্দি করে রেখে দেব? এদের এত তাড়াতাড়ি তো মারবো না, এদের একটা দিন এভাবে বেঁধে রাখবো, তারপর ওদের দেখি কি করা যায়। তবে ওদের কিন্তু কোনো কিছু খেতে দিবি না। ওকে বস। তো ওদের বোঝাচ্ছি কি করা যায়। 1 ঘন্টা পরে হঠাৎ আবির কল দেওয়াতে মোবাইলে শব্দ হয়। এতে ওই লোকগুলো শুনতে পায়। আমাদের মধ্যে তো কারো মোবাইল এটা না, শব্দ তো ওই দিক থেকে আসতেছে। ওই তাড়াতাড়ি করে খুঁজে দেখ, কেউ তো ওখানে লুকিয়ে আছে। লোক চলে যায় দেখার জন্য। অন্যদিকে ইরা সহ বাকি পুলিশ বুঝতে পারছে না কে এসেছে এখানে। এইদিকে আকাশের জন্য চিন্তার হচ্ছে ইরার, কেননা ওকে গাড়িতে একা রেখে এসেছে সেজন্য। এইদিকে লোক আসার পরে 3-4টা গুলির শব্দ হয় আর 3টা লোক ওখানেই মারা যায়। ওই কোন শালার এত বড় সাহস হলো আমার লোকদের মারে? ওই তোরা ধর শালারে। এবার বাকি লোকগুলো ওইদিকে উল্টাপাল্টা গুলি করতে থাকে, কিন্তু একটু পরে আকাশ এক এক করে লুকিয়ে লুকিয়ে গুলি করতে থাকে। এতে অনেক লোকই মারা যায়। যখন ওদের লোকজন কম হয়ে যায় তখনই এবার সামনে আসে। আকাশ, তুমি এখানে কি করে এলে? তোমাকে খুঁজতে খুঁজতে। দেখছো না জায়গাটা কতটা ভয়ঙ্কর? তুমি কেন আসতে গেলে? আগে তোমাকে মুক্ত করি, তারপর না হয় বাকিটা বলবো। ওই তুই কে রে? এতগুলো লোক মারা যাওয়ার পরও তুই বুঝতে পারছিস না আমি কে? তোকে তো আজকে মেরেই ফেলবো। আগে তুই নিজেকে তো বাঁচা। এই বলে কপালে গুলি করে মেরে ফেলে ইরার কিছু বলার আগে। মারলে কেন ওদের? ওমা, ওদের না মারলে তোমাদের বাঁচাতাম কি করে? তাই বলে আইন নিজের হাতে তুলে নিবে? লে হালুয়া। তুমি এখন হালুয়া খাবে নাকি? আমি বলতে চেয়েছি যার জন্য করলাম চুরি সে এখন বলে চোর। তোমাদের বাঁচানোর জন্য ওদের মারলাম, আর তুমি আমাকে এখন অপরাধী বানিয়ে দিলে। ম্যাম, উনি তো ঠিকই বলেছে, ওনার কারণেই তো বেঁচে আছি আমরা। তাছাড়া আমরা তো ওদের মেরে ফেলার জন্যই এসেছি। এবার আমরা মেরে ফেলি বা অন্য কেউ মেরে ফেলুক, তাতে আমাদের কি? তাই বলে ও এত ভালোভাবে সবটা করলো কিভাবে? এত পারফেক্ট নিশানা ওর হলো কিভাবে? এটা তো আমারও প্রশ্ন। ছোটকাল থেকেই তো বন্দুক চালিয়েছি, সেজন্য এরকম নিশানা। ছোটকাল থেকে মানে? আরে খেলনা পিস্তলের কথা বলতেছি। দুধু তো একই, শুধু নিশানা লাগিয়ে ট্রিগার চাপ দিলেই হয়ে যায়। কি বলেন? আমরা এত ট্রেনিং নিয়েও এখনো নিশানা ঠিকমতো লাগাতে পারি না। সবাই তো সবকিছু আর পারে না। এটা অবশ্য ঠিক কথা। তা এখানে কি আর দাঁড়িয়ে থাকবে নাকি বের হবেন? নয়তো কিছুক্ষণ পরে এদের আরো লোক এসে আমাদের এখানে খতম করে দেবে। চলো তাড়াতাড়ি করে। ওরা জঙ্গল থেকে বের হয়ে গাড়িতে এসে বসে, তারপর গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। সত্যি আকাশ, তোমার জন্য বেঁচে গেলাম এই যাত্রায়। তোমাকে এত সহজে কি অন্যদের হাতে মরতে দিব নাকি? তাই বলে তোমার এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি। জীবনে তো ঝুঁকি নিয়েই সামনে এগোতে হয়। এরপর থেকে কিন্তু সাবধানে থাকবে তুমি। থাকবো। আমি কিন্তু তোমাকে আর এইসব অপারেশন আনবো না। যদি এরকম বিপদে পড়ো তাহলে বাঁচাবে কি শুনি? যখন এটা তখন দেখা যাবে। একটা কথা জিজ্ঞেস করব কি ম্যাম আপনাকে? কি কথা বলো? আপনার সাথে কি ওনার কোনো সম্পর্ক আছে? ও আমার হবু হাজব্যান্ড। কংগ্রাচুলেশনস ম্যাম। বিয়ের তারিখ ঠিক হলে দাওয়াত পাবে, চিন্তা করো না। আরে ম্যাম, আমি তা বলতে চাইনি, তবে স্যার কিন্তু অনেক সাহসী আর হ্যান্ডসাম আছে। দেখতে তো হবে বরটাকার, তবে আকাশ যে ওদের মেরেছে এটা কিন্তু বলা যাবে না অন্য কাউকে। সবই কথাটা মাথায় রাখবে। চিন্তা করো না, কেউ যদিও বলে দেয় তাও আমার কিছু হবে না। আচ্ছা, আমাকে এখানে নামিয়ে দাও, আমি অন্য কাজে যাব। সাবধানে থাকিও। আকাশকে নামিয়ে দিয়ে ইরা থানায় চলে আসে। এইদিকে আবিরকে সবটা বলতে থাকে। তাহলে তো অনেকটা কাজ আপনি এগিয়ে দিলেন।
যত তাড়াতাড়ি পারো ওদের আস্তানা খুঁজে বের করো। আমি চেষ্টা চালাচ্ছি। আমিও দেখি কোনো উপায় খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা দেখুন তাহলে। এরপর দিন যেতে থাকে। আকাশ আর ইরার প্রেম ততই গভীর হতে থাকে। এখন তো ইরা আকাশকে ছাড়া থাকতেই পারছে না। এভাবে 7 দিন কেটে যায়। আজকে ইরার বাবাকে নিয়ে আসা হবে, সেজন্য আকাশকে নিয়ে হসপিটালে যেতে থাকে। বাবাকে তো আজকে নিয়ে আসবো। এটা তো ভালো, বাকি চিকিৎসা বাসায় করে নিলেই হবে। তা না হয় করলাম, কিন্তু কিন্তু কি? তোমাকে ছেড়ে ঘুমাবো কি করে? কথাটা বলি ইরা তো লজ্জায় মুখটা লুকিয়ে নেয় আকাশের বুকে। অনেকটা কথার মানে বুঝতে পেরেছে। তা এখন আমাকে কি করতে হবে? তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারবো না, এটাই শেষ কথা। তাহলে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো কি? সে তুমি যাই পাঠাও, আমি তোমাকে ছাড়া রাতে ঘুমাতে পারবো না। এই কয়েকটা রাতে তুমি যে আমার অভ্যাস হয়ে গেছো। বুঝতে পেরেছি। আগে আঙ্কেল বাসায় আসুক, তারপর আমি ওনার সাথে কথা বলবো। যদি তোমার বাবা রাজি না হয়? বাবা রাজি হবে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা তাহলে তো ভালোই। কিছুক্ষণ পরে হসপিটাল আসে। এসে ওর বাবাকে নিয়ে চলে আসে ইরা ওদের বাসায়। ওনাকে বেডে শুয়ে দেয়। এরপর আকাশ চলে আসতে চাইলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল বলুন। দেখো বাবা, আমি আর কতদিন বাঁচবো তা তো জানি না, সেজন্য আমি চাচ্ছি যত তাড়াতাড়ি পারি তোমার আর ইরার বিয়েটা দিয়ে দিতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আঙ্কেল, কিন্তু আপনার শরীরের অবস্থা নিয়ে যদি বিয়ের অনুষ্ঠান করতে যান তাহলে তো আপনার ক্ষতি হবে অনেক। ও তেমন কিছুই হবে না। তাছাড়া তুমি বিয়ের পরে এই বাসায় থাকবে আমাদের সাথে। এটা কিভাবে সম্ভব? দেখো আকাশ, ইরা আমাদের একমাত্র মেয়ে, ও ছাড়া আমাদের তো কেউ নেই। শেষ বয়সে যদি ও আমাদের থেকে আলাদা হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবে না। তাছাড়া তোমার তো পরিবার নেই, তুমি নিজেই তো বললে থাকো একা একা। তার চেয়ে বরং আমার এই ছোট বাসাতেই থাকো। দেখো, প্রতিবেশী কে কি বললো তা জেনে আমার কোনো কাজ নেই। যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে বিয়ের আয়োজন করতে পারেন। তাহলে 7 দিন পরেই তোমাদের বিয়ে। তোমার হাতে তো মনে হচ্ছে তেমন টাকা নেই। তারপর আমাদের পরিস্থিতি তো বুঝতেই পারছো। তারপরেও যা আছে তা দিয়ে ছোটখাটো একটা আয়োজন করে নিতে পারবো। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তাহলে আজকে আসি, 2 দিন পরে এসে আমি ইরাকে নিয়ে বিয়ের শপিং করে নিব। ঠিক আছে, এসো তাহলে। রুম থেকে বের হয়। এবার ইরা ওর পিছনে পিছনে আসতে থাকে। ইরাকে দেখে, তা ম্যাডাম এবার খুশি তো? খুশি মানে? আমি তো অনেক খুশি। 2 দিন পরে আকাশ ইরাকে নিয়ে শপিং আসে। তারপর শাড়ি থেকে শুরু করে যা যা লাগে সব কিছু কিনে দেয়। এরপর ইরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে চলে আসে। ওখানে এসে, আমার ছুটি লাগবে। তুমি তো এমনিতে অফিসে ঠিক মতো আসো না। আমার কাজ তো অফিসের বাইরে। তাহলে আর ছুটি নিয়ে কি করবে? আমার বিয়ে 3 দিন পরে। কংগ্রাচুলেশন আকাশ, দোয়া করি এত বছরের কষ্ট দূর করার জন্য অবশেষে তোমার জীবনে কেউ এলো। তা অ্যারেঞ্জ না লাভ? এই তো স্যার, 20 দিনের পরিচয়, মোটামুটি লাভ ম্যারেজ ধরতে পারেন। তা দাওয়াত কি পাবো? আমি ছুটি পেলেই বিয়েটা করতে পারবো। আর তাহলে আপনার দাওয়াতও খাওয়া হবে, কারণ ছুটি না পেলে তো বিয়েটা করা হবে না। আচ্ছা, তোমাকে 10 দিনের ছুটি দিলাম। ধন্যবাদ স্যার, সময় মতো চলে আসবেন তাহলে। ওখান থেকে আবিরের কাছে আসে। ওকেও বিয়ের কথা বলে। 3 দিন পরে ইরা আকাশ পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পরে কাজী এসে বিয়ে পড়িয়ে চলে যায়। রাতে আবির আকাশের জন্য বাসর ঘর সাজিয়ে নেয়। রাত 1টা বাজে তখন। তোর সাথে কিছু কথা আছে। কি কথা? ভাবি যে পুলিশ অফিসার, সেটা কি তুই জানতি? হ্যাঁ জানতাম তো। যদি সবই জানতি তাহলে কিভাবে কি করলি? উনি যদি জানতে পারে ওনারই হাজবেন্ড একজন মাফিয়া, কি তখন ওনার পরিস্থিতি কিরকম হবে তা কি ভেবে দেখেছিস? ও এসব কিছু জানবে না, নাই আমি কখনো জানতে দিব। আমি কি চলে যাব নাকি থাকবো? আজ রাত থেকে সকালে যেতে পারবি। আবিরের সাথে কথা শেষ করে বাসর ঘরে ইরার কাছে আসে। ইরা তো সালাম করে হাত পেতে দাঁড়িয়ে যায়। আমার পাওনা টাকা বুঝিয়ে দাও। আমি তো তোমার কাছে কখনো টাকা ধার নেইনি, তাহলে পাওনা টাকা কি করে? আচ্ছা, আমার বয়স কত হবে? এই তো 24-25 বছর। কিন্তু কেন? তাহলে এখন 50,000 টাকা তুমি দিবে, যা আমি প্রতি বছর ঈদের বোনাস হিসেবে পেতাম। এখন এই মুহূর্তে এত টাকা দিব কি করে? আচ্ছা, একটা শর্তে দিতে হবে না? কি শর্ত? আচ্ছা, তুমি তো আমার থেকে 4 বছরের বড়, তুমি তো তখন হাঁটতে পারতে, তাই না? 4 বছরে হাঁটতে পারবো, এটাই তো স্বাভাবিক। তাহলে তুমি কেন আমার জন্মের পর? তোমার জন্মের পরে কি তা তো আমাকে বলবে। সত্যি বলবো কি? বলো শুনি আমি। আমার জন্মের পরে
আমাকে দেখার জন্য আমাদের বাসায় এলে না? ইরার এমন কথায় আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই মেয়ে বলে কি? মাথা কি গেছে নাকি আছে? চুপ করে আছো কেন? আচ্ছা, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তা তোমাকে দেখার পরে বুঝতে পেরেছি। ওই শালা কি বললি? মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে তাই না? একে তো আমার জন্মের পরে আমাকে দেখতে আসলি না, এখন আবার বড় বড় কথা বলছিস। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর কি হয়েছে তা আপনাদের আর জানতে হবে না, কেননা আপনারা তো বিয়ে করেননি, সেজন্য আর জেনে কি করবেন বলুন? যারা বিয়ে করেছে তারা তো জানে, সেজন্য নাই বললাম। সকালবেলায় দুজনেই রেডি হয়ে নেয়। তুমি কি বের হবে? কিছু কাজ আছে, সেখানে যাব। তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে বাসায় থেকে সারাদিন কি করব? নতুন বিয়ে করেছো, বউকে সময় দিবে, বউকে আদর করবে, তা না করে তুমি বাইরে যেতে চাচ্ছ। রাতেই তো দিলাম। কোন বইয়ে লেখা আছে যে বউকে দিনে আদর করা যাবে না? তুমি আবার ভয়ও পড়ো? তোমার জন্য পড়তে হবে মনে হচ্ছে। বউয়ের প্রতি কি কি দায়িত্ব আছে তা ভালো করে পড়ে নেবে। বউ আমার বলে কি? ওই, তুই এখন আদর করবি নাকি আমি তোকে থানায় নিয়ে যাব, নাকি আমাকে এখন ভালো লাগে না, কোনটা? আরে রাগ করছো কেন? একটু আগেই তো গোসল করেছি, এখন আবার গোসল করবো নাকি? চুমু দিলে গোসল করা লাগবে না, সেজন্য তাড়াতাড়ি চুমু দাও। কোনো উপায় না পেয়ে ইরাকে অনেকগুলো চুমু দেয়। ইরাও চুমু দিয়ে আকাশের মুখটা ভরিয়ে দেয়। এতে লিপস্টিকের দাগ পুরো মুখে লেগে যায়। তা দেখি ইরা তো হাসতে থাকে। ইরার এমন হাসি দেখে আকাশে কিছুটা বেকুব বনে যায়। তুমি হাসছো কেন? তুমি আয়নার সামনে এসে দেখো। আমি ততক্ষণে নিচে গেলাম, দেখে আম্মু নাস্তা কি কি বানাচ্ছে। এই বলে ওর মাকে সাহায্য করার জন্য নিচে নামে। অন্যদিকে আকাশ আয়নার সামনে এসে নিজেই অবাক হয়ে যায়। হ্যাঁ আল্লাহ, এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস। এবার এগুলো উঠাবো কি করে? যাই, এরার ফ্রেশ ওয়াশ দিয়ে এইগুলো উঠিয়ে নেই। 20 মিনিট পরে রুম থেকে বের হয়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পরে, আচ্ছা আমি বাজারে যাচ্ছি। এখন আবার বাজারে কেন? বাজার করে আনবো। তুমি কেন যাবে? আব্বা তো অসুস্থ, তাছাড়া তুমি তো মাঝে মাঝে বাজার করতে, এখন থেকে তুমি কোনোভাবেই বাজারে যাবে না, সেজন্য আমি বাজারে যাচ্ছি। এই নাও টাকা। টাকা কেন দিলে? তুমি বাজার করবে কি করে? আমার কাছে টাকা আছে তো। তোমার টাকা দিয়ে তুমি কেন বাজার করবে? আচ্ছা, আমি যদি তোমাকে নিয়ে আলাদা থাকতাম তাহলে কি খরচ করতে হতো না বলো? তা তো হতোই, কিন্তু তোমার টাকা দিয়ে বাজার করলে কেমন জানি লাগে। তুমি চুপ করো তো, আমি বাজারে গেলাম। বাজারে এসে ট্রাক ভরে বাজার করে নেয়, কেননা এরপর এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে বাজার করারও সময় পাবে না। দিনে সব ঝামেলা শেষ করে রাতে ওরা দুজনে ঘুমাতে আসে। তখন ইরার হাতে 50,000 টাকা দেয়। এগুলো কিসের টাকা? তোমার ঈদের সালামি। আরে আমি তো মজা করে বলেছি। আচ্ছা সমস্যা নেই, তোমার কাছে রেখে দাও, প্রয়োজন হলে খরচ করে নিও। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এবার ইরাকেও যেতে হবে থানার দিকে, কেননা অনেক দিন তো হলো ছুটি কাটালো। আচ্ছা শোনো, আমি থানায় গেলাম। সাবধানে থাকিও। তুমিও থাকিও সাবধানে। আমার আবার কি হবে? বলা তো যায় না। ওই দিন যাদের আস্তানায় আক্রমণ করেছিলাম, ওরা যদি তোমার উপরে আক্রমণ করে বসে? তেমন কিছু হবে না। না হলেই ভালো, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমিও তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা তাই হবে। এইদিকে আবির সহ বাকিরা বসে আছে, কেননা যাদের মারার কথা তারা ওখানে ঠিকানা চেঞ্জ করে ফেলেছে। ওরা তো ঠিকানা চেঞ্জ করেনি। সমস্যা নেই, আমি ওদের খুঁজে বের করব। কিন্তু কিভাবে খুঁজে বের করবি? সেসব তুই আমার উপরে ছেড়ে দে, বুঝলি? ঠিক আছে, দিলাম। আমি 3-4 দিন পরে অ্যাটাক করব ওদের উপর, সেজন্য লোকজনকে তৈরি থাকার জন্য বলিস। ঠিক আছে, বলে দিব। অন্যদিকে শিবু আর শুভ ওরা দুজনে ওদের নতুন আস্তানায় বসে আছে। কিভাবে কি করবি? আমি নিজেও তো বুঝতে পারছি না। পুলিশ আমাদের যেভাবে খুঁজতেছে, তার সাথে একের লোকজন কতজনের হাত থেকে পালাবো তুই বল? আমরা কি পুলিশের হাতে ধরা দিব? তোর কি মাথা ঠিক আছে? তারপর ওরা আমাদের কি কি করবে তা কি ভুলে গেছিস? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কিরকম বুদ্ধি? একের লোকেরা তো আমাদের খুঁজছে, তাই আমরা আমাদের কিছু লোককে পুলিশের হাতে ধরা খাওয়ার জন্য পাঠাবো, আবার কিছু লোককে একে কাছে। এতে আমাদের কি লাভ? যদি পুলিশ আর একে দুজনে একসাথে জানতে পারে আমরা কোথায় আছি, তাহলে পুলিশও অ্যাটাক করতে আসবে, সাথে একের লোকেরাও। কিন্তু আমরা থাকবো না, মানে লুকিয়ে থাকবো। তার পরের কাহিনী বল। এতে করে ওরা দুই গ্রুপের মুখোমুখি হয়ে ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে। কত সুন্দর একটা বুদ্ধি দিলি তো।
তারপর ওদের মধ্যে যেই বেঁচে যাবে তাকে আবার আমরা মেরে ফেলবো। বাহ, তোর মাথায় এত বুদ্ধি কবে থেকে যে আসলো আমি ঠিক বুঝতে পারিনি। সবসময় তো সবকিছু সবার সামনে বলা তো যায় না। কিন্তু পুলিশ আর এদের দুজনকে একই দিনে কিভাবে আনবো? ওটাও প্ল্যানিং করা আছে। কি বলতো? আমরা এটা বলে দেব যে আমরা অনেক গুলি পিস্তল কিনে আনবো, সেজন্য ওই দিন একটা ডেট ঠিক করে দিব। এতে ওরাও তখন চলে আসবে তা নেওয়ার জন্য। কিন্তু এখন তাহলে লোক ঠিক করতে হবে এই গল্পটা ফেলানোর জন্য। আমি কালকেই ব্যবস্থা করছি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম আমরা। এরপর পুরো মাফিয়া জগতে আমরা রাজত্ব করব। শুধু কি তুই, নাকি আমাকেও সাথে রাখবি? আরে তোকে তো রাখবো আমার সাথে, তবে একটা কথা। কি কথা? আমাদের কিন্তু অনেক অস্ত্র এখানে রাখতে হবে, যেন আমরা ওদের পরাজিত করতে পারি। কোনো চিন্তা করিস না তুই, সবটা হয়ে যাবে ব্যবস্থা। এদিকে পরের দিন ইরাও একটা কেসের ব্যাপারে বের হয়। তখন রাস্তায় 3 জনকে গ্রেফতার করে অস্ত্রসহ। অন্যদিকে আবিরও 4-5 জনকে ধরে অস্ত্রসহ। ইরা থানায় নিয়ে আসে ওদের। বল, এগুলো কোথায় পেয়েছিস? আমরা তো এগুলো বিক্রি করার জন্য এনেছি। ও তাই? তাহলে ডিটেলস কি বলবি? নাকি উত্তম মধ্যম কিছু দিব তোদের? বিশ্বাস করুন, আমরা এইগুলো বিক্রি করার জন্য এনেছি। আসলে আমাদের বস অস্ত্রের ব্যবসা করে। পুরনো অস্ত্রগুলো আমরা বিক্রি করে দিচ্ছি, কেননা আমাদের নতুন অস্ত্র আসতেছে। কি বলিস? বাকিটা ডিটেলস বল। লোকটা এবার বলতে থাকে, কখন কোন জায়গায় কিভাবে আসবে সবটা বলতে থাকে। অন্যদিকে আবিরও ওদের অনেকটা মেরেসিং কথা জানতে পেরেছে। এবার ওরা অপেক্ষায় আছে সেদিনটার, যেদিন সবাই একসাথে হামলা করবে। ব্যাপারটা আবির আকাশকে জানায়। তাহলে আর কি, যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আমরা অ্যাটাক করব কখন? যেদিন ওরা মালগুলো পাঠাবে সেদিন। ঠিক আছে, তাই হবে। অন্যদিকে ইরার বেলায়ও সেম, এক কথায় পুরো পরিস্থিতি একদম গরম হয়ে আছে। ম্যাম, তাহলে তো আমরা এখন অ্যাটাক করতে পারবো। সেটাও তো কথা। তবে একটা কথা, ফোর্স কিন্তু একটু বেশি করে নেবে। জি ম্যাম, অবশ্যই। 2 দিন পরে ইরা আকাশ রুমের মধ্যে। তখন ওরা দুজনে নিজেদের মধ্যে কিছু সময় কাটানো শেষ হয়। তখন রাত 4টা বাজে। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কাল আমি একবার অপারেশনে যাব। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় ইরা। কিছু হবে না, একটা ছোট অপারেশন। এর আগেও অনেকবার হয়েছিল। কি বলো? তোমার শরীরে তো অপারেশনের কোনো দাগই নেই। আরে বলদ, আমি আসামি ধরার কথা বলতেছি। সেসব তো সকালেও বলতে পারতে, সারাদিনেও তো বলনি। তোমার এই রোমান্স করার চক্করে বলার সময় কি দিয়েছো? সে 11টায় শুরু করলে আর এখন 4টায় এসে রেহাই দিলে আমাকে। কি করব বলো? 5 দিন পরে তোমাকে কাছে পেয়েছি। আমিও কাল একটা জায়গায় যাব, নয়তো তোমার সাথে আসতে পারতাম। জি না স্যার, আমার সাথে কোনো দরকার নেই আসার। তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজে যেতে দাও। আগে গোসল করে আসি, এরপর একটা ঘুম দেবো, দুপুরে বের হব। চলো। গোসল করে ঘুমিয়ে পড়ে। সকালে দুজনে উঠে খাবার খেয়ে নেয়। ততক্ষণে দুপুর হয়ে আসে। একটু পরে ওরা দুজন দুদিকে চলে যায়। তারপর দুজনেই বেরিয়ে পড়ে একই গন্তব্যস্থলে। কিন্তু তাও দুজন দুজনের কথা জানে না। ওরা আলাদাভাবে ওখানে এসে অপেক্ষা করতে থাকে। আর কতক্ষণ লাগবে? ওই তো বোর্ড আসতেছে। শোনো, বোর্ড আসতেছে, যাকে পাবে তাকে মেরে ফেলবে, কথাটা যেন মনে থাকে। জি ম্যাম, থাকবে মনে। অন্যদিকে শিবু আর শুভ ওরা তো কিছু লোককে ছেড়ে দিয়েছে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে। ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। এইদিকে শুভ আর শিবু বুঝতে পারে 2 বাহিনী চলে এসেছে। সেজন্য ওদের লোক দিয়ে ইরা আর আকাশের উপরে হামলা করে। ওরা মনে হয় জেনে গেছে আমরা যেখানে এসেছি। আমারও তাই মনে হয়। অ্যাটাক করো তাড়াতাড়ি। তাই করতেছি। অন্যদিকে ইয়ার বেলায় সেম, ওরাও গুলি করতে থাকে। এভাবে 1 ঘন্টা কেটে যায় ইরা আকাশের যুদ্ধের, কিন্তু ওরা নিজেরা সেটা জানেই না। আকাশ, এখানে পুলিশ কেন? পুলিশ মানে? ওরা আসবে কি করে? আমি তো পুলিশের কয়েকজন লোক দেখেছি, সাথে একটা মেয়েকেও। ওই মেয়েও পুলিশ? কি বলছিস? আমাকে দেখতে দে। বাইনোকুলার দিয়ে দেখতে থাকে। ইরাকে দেখে আকাশ তো নিজেই অবাক হয়। আবার শিবু আর শুভ লোকজনও আকাশের লোকদের গুলি করছে। কোন দিক সামলাবো বলতো? তোদের কোনো দিক সামলাতে হবে না। তাহলে কি করব তা তো বল। এটা একটা ট্র্যাপ করেছে, তোরা যত তাড়াতাড়ি পারিস সেখান থেকে চলে যা। তোকে একা রেখে কিভাবে যাব বলতো?
আমার কথা চিন্তা করিস না, তোদের যা করতে বলছি সেটাই কর। আবির ওদের নিয়ে চলে যাওয়াতে এবার পুলিশের ধ্যান ভঙ্গ আর শিবুর লোকদের উপরে এসে পড়ে, ওদের গুলি করতে থাকে। এখন তো আমাদের উপরে গুলি চলছে। কি করা যায় বলতো? আমি কি করে বলবো, তাড়াতাড়ি করে ওদের মারতে হবে। এদিকে আকাশ ইরার দিকে এগোতে থাকে, কেননা শিবু আর শুভ অনেকটা ইরাকে ধরে ফেলেছে, সেজন্য শিবু আর শুভ মিলে ইরাকে ধরে ফেলে। তো লোকদের বল বের হয়ে আসার জন্য, নয়তো তোকে এখানেই মেরে দেব। তোমরা কেউ বের হবে না, আমার প্রাণ চলে গেলেও যাক, তাও তোমরা ধরা দিবে না। মরার অনেক শক্তদের, তাহলে এই তোকে মারবো এখনই। এই বলে ইরাকে গুলি করতে যাবে, তখনই আকাশ উল্টো গুলি করে শিবুকে মেরে ফেলে। এবার শুভ কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে আকাশকে দেখে এবার ইরাও অবাক হয়, ও এখানে কি করে এলো? মুহূর্তের মধ্যে আকাশ ওখানে থাকা অনেক লোককে মেরে ফেলে। শুভ তো আকাশের মুখ দেখেই চিনতে পারে। ভাই, আপনি একটু বিশ্বাস করুন ভাই, আমার কোনো দোষ নাই, সব তো শিবুর। ও না বললে তো আমি এরকমটা কখনোই করতাম না। আকাশ, তুমি এখানে কেন এলে? তোমার না অন্যদিকে কাজ ছিল, তাহলে তুমি এখানে এই বিপদের মুখে কি করতেছো? আমি তো আমার কাজই করতে এসেছি, মাঝখান দিয়ে উল্টো তোমার সাথে আমার দেখা হয়ে গেল। ওরা কি তোমাকে চিনে? তা আমি কি করব বলো? এখন ওদের কি করা যায় বলো তো? আপাতত জেলে নিয়ে যাও, বাকিটা পরে ভেবে দেখবো। অফিসার, এই ছেলেটাকে সাথে আকাশকেও নিয়ে যান। কিন্তু ম্যাম, উনি তো আপনার হাজব্যান্ড। হাজবেন্ড বলে এভাবে মানুষ মারবে নাকি? আইন সবার জন্য সমান, নিয়ে চলো ওদের। এইদিকে আকাশ মুচকি হাসতে থাকে। কিছুক্ষণ পরে ওদের থানায় আনা হয়। থানায় এসে আকাশ কাউকে কল দেয়। তোমাকে কে বলেছে ওইখানে এসে এগুলো করতে? এখন তো তোমাকে জেলেই থাকতে হবে। কথাটা শেষ না হতে আকাশের স্যার ওখানে আসে। ইরা তো ওনাকে দেখে চিনতে পারে আর অবাক হয়। আমার লোকদের ধরার এত বড় সাহস পায় কি করে? স্যার, আকাশ আপনার লোক হয় কিভাবে? ওকে ছেড়ে দাও। জি স্যার, দিচ্ছি। আকাশকে ছেড়ে দেওয়া হয়। এবার আকাশ ইরার কাছে আসে। বলছিলাম না আমাকে আটকে রাখতে পারবে না? আকাশ, এখন তো তোমার পরিচয় বলো, কিসের কাজ করো তুমি তা তো বলবে। আমি গোয়েন্দা বিভাগের সহকারী প্রধান। কথাটা শুনে পুরো থানার অফিসার আকাশকে সালাম দেয়। কথাটা শুনে ইরা তো আকাশকে খুশিতে জড়িয়ে ধরে ফেলে। আর এখানেই শেষ হচ্ছে একজন মাফিয়া গোয়েন্দার কাহিনী। গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এবং গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।